আচ্ছা, চারুলতা ছবিটা মনে আছে আপনাদের? আমার মনে আছে ছবিটির প্রথম দৃশ্য, চারু একা মুখে একটা বাইনকুলার্স নিয়ে খড়খড়িগুলো নামিয়ে রাস্তার ব্যস্ততা দেখছে। একবার বাদরওয়ালা, একবার মিষ্টিওয়ালা। চারু কি তাহলে খুব একা ছিল? জানেন, লোকে বলে যে শিল্পীরা খুব একা হয়, তারা তাদের নিঃসঙ্গতায় খুঁজে পায় তাদের শিল্প। কিন্তু সাধারণ মানুষ? কিছুদিন আগে জানতে পারলাম যে মেঘমল্লার বিল্ডিংয়ে একজন বৃদ্ধ ভদ্রলোক আত্মহত্যা করেছেন নিঃসঙ্গতায়। কি আশ্চর্য লাগে না, আজকালকার দিনে যেখানে একটা ফোন কল করা এত সহজ, অথবা SMS পাঠানো, অথবা ইমেল পাঠানো এত সহজ, কেউ আত্মহত্যা করতে পারে নিঃসঙ্গতায়। হয়তো সেদিন সন্ধেবেলা তাকে কেউ ফোন করলে অথবা ইমেল পাঠালে তিনি হয়তো আত্মহত্যা করতেন না। একটা পরিসংখ্যান দিই, প্রত্যেক 1 লক্ষ মানুষের মধ্যে 11 জন মানুষ আত্মহত্যা করেন নিঃসঙ্গতায়। তার মানে একটা ফোন কল, এক টুকরো হাসি, একটা ইমেল হয়তো বদলে দিতে পারে সেই 11 জন মানুষের জীবনটাকে। নিঃসঙ্গ হবেন না। চলুন শুরু করি আজকের নারী। নমস্কার, নারীর কমোডিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। শাড়ির অনেক সময় ভালো এক্সক্লুসিভ ডিজাইনস আমরা দেখতে পাই, কিন্তু শাড়ির ভাঁজ কি কোনো এক্সক্লুসিভ রূপে আমরা দেখতে পাই? অনেক সময় পাই, কিন্তু কি করে করব এই এক্সক্লুসিভ ভাঁজ? একটা সাধারণ শাড়িকে অসাধারণ রূপে কি করে সাজিয়ে তুলব? আসুন এই বিষয়ে কথা বলা যাক আমাদের অতিথি জয়তী আচার্যের সঙ্গে। নমস্কার জয়তীদি। জয়তীদি, আজকে আমাদের দর্শক বন্ধুদের জন্য কি উপহার দিচ্ছেন? আজকে আমরা বিয়ে বাড়িতে তো তত্ত্ব পাঠাই, শাড়িগুলো এমনি ফ্ল্যাট না রেখে আমরা যদি কোনো একটা ফিগার করে পাঠাই তাহলে দেখতে। আর অনেক সময় দেখা যায় সমস্ত শাড়ি তো খুব এক্সপেন্সিভ বা ভালো দামি শাড়ি হয় না, সাধারণ শাড়িকে একটা অন্য রূপ দেওয়ার জন্য সেটাকে আমরা ভাঁজের মধ্যে দিয়ে একটা অন্য আকার দিই। আচ্ছা, তো আজ আপনি আমাদের দর্শক বন্ধুদের কি আকার বা কি ডিজাইন করে দেখাবেন? ময়ূর করবার চেষ্টা করব। ময়ূর শাড়িটা মানে ভাঁজ না, খুব বেশি নষ্ট না করে, শাড়িটাকে বেশি ইয়ে না করে আমরা একটা ভাঁজ করে দেখার চেষ্টা করব কিভাবে ময়ূর। আচ্ছা দিদি, আমরা প্রসিডিউরটা শুরু করার আগে একটু দর্শক বন্ধুদের জানিয়ে দেবো এই ময়ূর করার জন্য আমাদের কি কি দরকার। খুব ভালো হয় যদি একটা নীলের উপর, নীল শেডের উপর কোনো শাড়ি পাওয়া যায়, মানে ময়ূরকণ্ঠী আমরা পেখমের রংটাকে মাথায় রেখে বলছি। এছাড়া একটা পেটিকোট বডিটা করার জন্য, হলদে সোয়েট পেপার, জরির লেস, আচ্ছা চুমকি, সেলোটেপ, পিন, খুব একটু আঠা, আর ছুতো না, ছুতো লাগে সেটা দরকার, পিন হলেই যথেষ্ট। আচ্ছা, এবার আমরা একের পর এক স্টেপ করে করতে থাকি। হ্যাঁ, প্রথমে পেটিকোটটাকে খুলে নিয়ে, পেটিকোটটাকে আপনি বললেন ময়ূরের বডিটা করার জন্য, তো একটা সাইড পেটিকোটের এই একটা তলার দিকের একটা সাইড ধরে আমি এই কোণাটা জাস্ট একটু ভাঁজ করতে আরম্ভ করব, রোল করে করে। আচ্ছা, একদিক থেকে শুরু করব। হ্যাঁ, এটা হবে ময়ূর। শুধু কোনটা করছেন? এই দিকটা করছেন? না, এই দিকটা কিচ্ছু করছি না, শুধু এই দিকটাই করে করে যাব। আচ্ছা, এটা বডির কোন অংশটা হচ্ছে? এই আমি এখন যেটা বানাচ্ছি সেটা গলা এবং মুখ। আর পেখমটা দিয়ে, পেখমের ওইটা শাড়িটা ইউজ করব। হ্যাঁ, শাড়িটা ইউজ করব। সব আমরা একের পর এক স্টেপ দেখে দেখে শিখবো। সেলোটেপ। আর আমার মনে হয় দর্শক বন্ধুরাও এখন খাতা কলম নিয়ে বসে গেছেন স্টেপগুলো লেখার জন্য। প্রথমে আমি এখানে একটা সেলোটেপ দিয়ে আটকাবো, তাহলে ভাঁজগুলো আমার খুলে যাবে। আচ্ছা, যতটা সরু করে ভাঁজ করা যায় ততটাই ভালো। ময়ূরের গলাটা তো বেশ রোগা রোগাই থাকে। হ্যাঁ, এটা জাস্ট এই এরকম ভাবে মুখটা হয়ে যাবে আর কি। তারপরে আমরা সোয়েট পেপার দিয়ে ঠোঁটটা চোখটা করব। এরপরে বাকি বডিটা। আচ্ছা, এটাকে এরকম ভাবে যদি আমি থার্মোকল বোর্ডের উপর পিন করে দিই তাহলে ভালো হবে। যেহেতু আমি এত একটা প্যাঁচ দিয়েছি, হ্যাঁ, সেহেতু বাকি ভাঁজ, স্পেশাল কোনো ভাঁজ নেই, এটাকে মুড়েই জাস্ট বডিটা এনে দিতে হবে আর কি। আমি অদ্ভুত একটা ব্যাপার দেখেছি বিয়ে বাড়িতে, মানে বিয়ের কোনো বাড়িতে যখন তত্ত্ব সাজানো হয়, প্রত্যেকটা বাড়িতে এক এক অন্য, মানে এক একটা শাড়ি অন্য অন্য আকারে বানানো হয়, তো কিন্তু ময়ূরটা কিন্তু একরকমই লাগে প্রত্যেকটাতে। হ্যাঁ, তো পদ্ধতিটা বোধহয়, পদ্ধতিটা কিছুই না, পেটিকোটটা দিয়ে বডিটা করে নেওয়া। হ্যাঁ,
এটা এইভাবেও হতে পারে, ভেতরে আবার এরকম রাখলে আমার মনে হয় শুধু হাঁস হিসেবেও দেখানো যায়, সেটাও দেখানো যায়। পা করে যদি দেওয়া যায় বা একটা চোখ। এরপরে মোটামুটি এটার পরে এই থার্মোকলে আমি এটাকে পিন করে ফাইনাল ভাবে সেট করব। আচ্ছা, এবারে এটার আঁচলটা, এই ময়ূরের প্যাকুনটা করতে গেলে আমাকে শাড়িটাকে এইভাবে ভাঁজ করতে হবে, এইভাবে ভাঁজ করতে হবে। এই খুব সোজা, মানে আমরা শাড়িটাকে একেবারে ফোল্ড করে, হ্যাঁ এই একটা রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ ওইরকম একটা শেপে ভাবে আমরা ফোল্ড করব। কিছু না, জাস্ট আমরা ছোটবেলায় সেই জাপানি পাখা বানানো শিখেছিলাম, সেইভাবে কতগুলো ফোল্ড নিয়ে আসতে হবে। এই ছোটবেলায় ক্রাফটের ক্লাসগুলো মনে পড়ে যাচ্ছে। সেই এটাকে এভাবে যদি আমি বসিয়ে দিই, এবারে আমাকে থার্মোকলে এই জিনিসটা পুরোটা সেট করতে হবে। আচ্ছা, এই পুরো ব্যাপারটাই থাকবে একটা থার্মোকলের উপরে, তাহলে সাদার উপর এই কালারটা এটা ভালো আসবে, আরো ভালো খুলবে। বাহ। আর এটা চোখ, নাক, মুখ এগুলো থার্মোকলের উপর এটা সেট না করে নিলে ওগুলো করা যাবে। আচ্ছা, চলুন থার্মোকলটা সেট করে নিই। এইভাবে রাখবো আমরা, এইভাবে রাখবো। হ্যাঁ গলাটা একটু সরু হবে, মানে ভাঁজটা ভীষণ খুলে যায় আর কি। সেটা সেলোটেপ দিয়ে মানে শক্ত করে আটকে নিতে হবে আমাদের। আর যেহেতু এই ভাঁজগুলো দেখা গেলে ভালো লাগবে না, সেহেতু এইখানে এখন জরির কোনো লেস টেস হোক দিয়ে আমরা রাংতার মতো জড়িয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এরকম ভাবে ভাঁজটা যেন। আপনি জড়ান, আমি এটা ধরছি। বাহ, এটার বদলে আমরা রাংতার বদলে কোনো ভালো লেস ইউজ করতে পারি। হ্যাঁ করতেই পারি, চুমকি বা কোনো রিবন ইউজ করতে পারি। এগুলো তো করাই যায়, এগুলো যার যার নিজের সবই আমাদের হাতের কাছে পাওয়া যাবে। এগুলো গলার কাছে এরকম একটা দিয়ে এখান থেকে কেটে দিতে হবে, সেলোটেপ দিতে হবে। এটা আমরা কেটে দেবো। এটা আমরা কেটে দেবো। এইটাকে এমনভাবে বসিয়ে দিতে হবে যাতে এই ভাঁজটা খুব একটা মানে খুব দেখা না যায় আর কি। আর মুখটা যত সরু করা যেতে পারে, মুখটা যতটা সরু করা যায় ততটাই ভালো। এখানে আমি পিন দিয়ে এগুলোকে টাল পিন দিচ্ছি। তাহলে আটকে গেল। এবার বডিটাকে এবার ভালোভাবে একটা শেপ দিয়ে, পৃষ্ঠপুষ্ট ময়ূর। হ্যাঁ একটা আরো সুন্দর শেপ আসবে এটা, মানে এটা ভেতরে কিছু ঢুকিয়েও দেওয়া যেতে পারে আর কি, কোনো কাগজ বা প্লাস্টিক, যাতে একটু বা কোনো তুলোর বল, যাতে আর একটু মোটা লাগে, আর একটু ওগুলো দেওয়া না, যায়, একটু ফ্লাফি একটা এফেক্ট করার জন্য। খুব সুন্দর। আচ্ছা, এখানে কি কোনো ডিজাইন থাকছে? হ্যাঁ, এখানে তো চুমকি টুমকি দেওয়া হবে, না হলে বডিটা দেখতে খুব বিচ্ছিরি হবে। আচ্ছা দিদি, এই ধরনের কনসেপ্টগুলো আপনি কোত্থেকে পেলেন? মানে কি করে ভাবলেন যে এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করবেন? না মানে ওই ছোটবেলা থেকেই তো বাড়িতে বিয়ে টিয়ে, দাদা দিদির বিয়ে টিয়েগুলো তো লেগেই থাকে, বাড়িতে তত্ত্ব সাজানো এগুলো হয় আগেকার দিনে। ক্রিয়েটিভ ম্যাক তো নিশ্চয়ই ছিল আপনার বাড়িতে, এইসব দেখে দেখে। তারপর ছোটবেলায় আঁকা স্কুলে আঁকা শেখা, ক্রাফট শেখা, এইসব করতে করতে দেখলাম ভাবলাম পারি কিনা দেখি করতে। আর যদি আমাদের দর্শক বন্ধুদের বলে ইন্সপিরেশন কোত্থেকে পান আপনি? ময়ূর সবচেয়ে সুন্দর পাখি বোধহয় পৃথিবীতে। আচ্ছা, তো ওই রকম কিছু করা যায় কিনা নীল দিয়ে। এইটা কিন্তু জাস্ট আমাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। সেটা তো এভাবে দিয়ে আমরা পেনটাকে আটকে দিতে পারি। শাড়িটার ওপর দিয়ে আমি পিনটা আটকে দেবো।
আর যত কালারফুল শাড়ি হবে নীলের নীল মানে ছাড়াও নীল বা মেরুনেও হয় peacock খুব blue, ভালো ওই দেখতে রেঞ্জে লাগে। ওই কালার স্কিমে তাহলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, আর এই যেহেতু এটা থার্মোকল ভাবে পিন আপ করে দেওয়া হচ্ছে, সেহেতু যখন আপনি দূরে কোথাও নিয়ে যাবেন জিনিসটা, তথ্য তো নিয়ে যেতে হয় এক জায়গা থেকে সেটা তো আমরা আরেক একটা জায়গায়। সেলোফেন পেপার উপরে মুড়ে সেটা দেবো, তাই দেবই, তো? কিন্তু এই যে পিনটা যে করা হচ্ছে এটা সরে যাবে না বা কিছু হবে না। আচ্ছা, এরপরে বডিটার এখানে চারধারে আপনি এইভাবে লেস লাগাতে পারেন। খুব সুন্দর লাগবে এটা। এভাবে এই সবই এই পিন দিয়ে চলবে আর কি। হুম, আমি ভাবছিলাম লেস দিয়ে বোধহয় চোখ টোক করা হবে। আচ্ছা, এই সেলো টেপগুলো দেখা যাবে? না গেলে ক্ষতি না না, সেটাগুলো দেখা যাবে না, সোয়েট পেপার দিয়ে ঢেকে যাবে আচ্ছা। ওগুলো। কি ডেকোরেশনগুলো তো আমাদের বাকি আছে। হ্যাঁ, খুব বেশি সময়ও লাগে না। না, খুব সময় তো লাগলো না, চট করেই হয়ে গেল। এবার আমরা এবারে চোখ আর ঠোঁট করব। ঠোঁটটা এখানে এভাবে, ঠোঁটটা আমরা মোটামুটি কেটে নিয়েছি আগে থেকে। হ্যাঁ ঠোঁটটা কেটে নিয়েছি। এবার চোখটা এখানে একটা বসিয়ে দেবো। একটু রং করে দিলাম তাতে। হ্যাঁ, রঙও করে দিতে পারি, এই লাল ইয়েটা। এটা না করে আমার মনে হয় একটু আঠা দিয়ে বসানো ভালো। এটা এই আঠাগুলো খুব একটা ক্ষতি করে না কিছু, আর তুলতেও মানে পেটিকোট বা শাড়ির রং না 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 ক্ষতি করবে না না বলছেন? না না। দিদি, প্রথমেই আমরা দেখলাম আমাদের ওই চুমকি, শর্মা চুমকিগুলো দিয়ে আপনি বললেন যে ডেকোরেশন করতে পারেন। হ্যাঁ। সেগুলো আপনি এখন চুমকিগুলো কোথায় বসাবেন? বডিতে আচ্ছা, এইভাবে জাস্ট বসিয়ে দেওয়া। ময়ূরকে আরো সুন্দর করে তুলবে। হ্যাঁ হ্যাঁ, যতটা পারা যায়। আর এখন বাজারে অনেক ভালো ভালো সিকোয়েন্স বিডস নানা রকমের পাওয়া যাচ্ছে। হ্যাঁ। সব মিলিয়ে মিশিয়ে আমরা সেগুলোকে বসিয়ে দিতে পারি এভাবে। অপূর্ব। আর প্যাকমের কাছে আমরা কোনো অন্য ডেকোরেশন না, প্যাকুমের কাজটা শুধু শাড়ি দিয়েই, মানে সাধারণত বেনারসি টেনারসি দিয়ে এগুলো করা হয় তো। বেনারসি মানে জরিটা ধরুন আঁচলের কাছে বা পাড়ের কাছে জরিটা হ্যাঁ, এভাবে হ্যাঁ, পুরো আঁচলটা দিয়ে ওইটা করা হয়। আঁচলটাতে পুরো ঢালা কাজ যদি ওটাই থাকে এত সুন্দর দেখতে লাগে যে আর কিছু করবার তখন আর কিছু দরকার পড়ে না। হ্যাঁ, হ্যাঁ। তেমনি খুব ডেকোরেটিভ। একটু আটা নিয়ে এই চুমকিটার পেছনে দিয়ে জাস্ট লাগিয়ে দিলে কিছু হবে না। বাহ, খুব সুন্দর ডেকোরেশনটা লাগছে কিন্তু এবার দেখতে। একটু সোয়েট পেপার কেটে রাখলে এর মাথায় এটা বসিয়ে দিলে বাহ, আর কয়েকটা পিন দিয়ে দিলে যাতে শাড়িটা না পড়ে যায়। পড়ে যায়। তাহলে আমাদের ময়ূর কমপ্লিট। টমেটো অপূর্ব। আমাদের এত সুন্দর একটা জিনিস শেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার তত্ত্বের শাড়ির একটা ভাঁজের মধ্যে দিয়ে একটা নতুন আকার বা রূপ করার জন্য অন্য কোনো ডিজাইনের উপর কি ডিপেন্ড করতে হবে? হবে না, নিজেই করতে পারবো, তাই তো? তাহলে আমাদের ফ্যাশন সেগমেন্ট এখানে শেষ করছি। নমস্কার। আরে আপনারা এখানেও চলে এসেছেন, নমস্কার। জানেন, কলকাতায় অনেকদিন ধরে মন টিকছিল না, ভাবছিলাম বেশ গাড়ি করে একটা লং ড্রাইভে যাওয়া যায়। আজকে আমি লং ড্রাইভে বেরিয়ে পড়েছি, কলকাতা থেকে বেশ অনেকটা দূরে, বম্বে রোডের ধারে একটা ধাবায় এসেছি কিছু খাবো টাবো বলে। একদম না, আমি কলকাতার শহরেই দাঁড়িয়ে আছি। ভাবছেন কোথায়? এত সুন্দর একটা রেস্টুরেন্ট, একদম ধাবার মতন। ঠিকই ধরেছেন, গড়িয়াহাট ব্রিজটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ গড়িয়াহাটের নতুন ওভারব্রিজটা যেখানে শেষ হয়েছে সেটা ক্রস করবেন, তারপরে যে প্রথম বাঁ দিকটা দেখবেন সেটা দিয়ে স্ট্রেট ঢুকে পড়বেন, আর মির্চ মশালা দেখলেই সেখানে ঢুকে পড়বেন, আর সেখানে একটা দারুণ এনভায়রনমেন্ট পাবেন। আসুন, এই রেস্টুরেন্টটা পুরোপুরি দেখতে থাকুন, আর এখানে কি দারুণ দারুণ খাবার পাওয়া যায় সেটা নিয়েও আলোচনা করবো আমরা। আসুন। দারুণ। আসলে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা যেমন ইন্টারেস্টিং, এবং খাবার দাবারও দারুণ।
এক কথায় বলতে পারেন এলেই প্রেমে পড়ে যাওয়ার মতন। আর এখানে আলাপ করবো আমি ফুড অ্যান্ড বেভারেজের দায়িত্ব যিনি আছেন পার্থর সঙ্গে। প্রচণ্ড ভালো প্রত্যেকটা খাবার। এই খাবারগুলোর নামগুলো যদি বলো, যেমন এটা আমি খেলাম, এটা আমি এটা আমি একটা বলে দিতে চাই দর্শকদের, বেবিকর্ন সাধারণত চাইনিজেই বেশি মাত্রায় ব্যবহার করা হয়, চাইনিজ যারা ভেজ খান, কিন্তু বেবিকর্ন এখানে দেখা যায় তন্দুরও ব্যবহার করা হচ্ছে। এই কনসেপ্টের পর আর বাদ বাকি খাবারের নাম। বেবিকর্ন আমাদের বেসিক্যালি কাবাব হিসাবে আমরা ব্যবহার করি, ঠিক আছে। বেবিকর্নগুলোকে আমরা তন্দুরি মশলা দিয়ে, আর ওর সাথে আমরা আরও কিছু দিই, মানে তন্দুরি আলু ওর সাথে দেওয়া হয় বেবিকর্ন হইতে। সিক্রেট বলতে এটা বেসিক্যালি পুরো তন্দুরি মশলা যেরকম দিয়ে তৈরি করা হয় তন্দুরি। এবার অন্যান্য ডিশগুলো নিয়ে যদি কিছু বল। আমাদের যেরকম ফেমাস চাঁদনি মুগ টিক্কা, গেস্টের কাছে খুব পপুলার এই ডিশটা। এটা খুব সফট হয়, ক্রিমি হয়, সফট হয় এই কাবাবটা। এটা খুব গেস্ট খুব পছন্দের কাবাব। আর টেংরি কাবাবটা আপনি জানেন খুব ফেমাস। এইটার নামটা বোধহয় আমি জানি, রুটি কি টোকরি, নামটা ভীষণ সুইট। টোকরি মানে এটা ছোট্ট, হিন্দিতে বলা হয় যেটা বাটি। তো এটা সম্পর্কে কিছু বলুন, এখানে কি কি ধরনের রুটি আছে? এটা হচ্ছে অ্যাসোটেড ব্রেড বাস্কেট। 7 রকমের রুটি পাওয়া যায় এর মধ্যে, যেরকম হচ্ছে তন্দুরি রুটি আছে, বাটার নান, হারা লসুনি নান, মশালা কুলচা, পুদিনা পরাঠা, মেথি রুটি, লাচ্ছা পরাঠা, এই ধরনের 7খানা রুটি এটার মধ্যে, পুরো একটা কমপ্লিট ব্রেড বাস্কেট এটা। এবার আরেকটা দেখলাম যে সুইট একটা কড়ার মধ্যে খুব সুন্দর একটা ডিশ রাখা আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ফেমাস ডিশ, কড়াই চিকেন। আমাদের ফেমাস গ্রেভিতে আছে, একটু স্পাইসি হয় কিন্তু খুব টেস্টি হবে এটা। চিকেন প্রিপারেশন উইথ দ্য টমেটো পেস্ট গ্রেভি। আর বালতি দিয়ে তো লোকে জল তোলে, আপনারা কি দিচ্ছেন বালতিতে? কি সুইট বালতিটা দেখতে। এখানে বালতিতে ডাল সার্ভিস করি। আমাদের এটা হচ্ছে ফেমাস ডাল, এটা কালি ডাল। এটা ডাল মাখানির মতনই হয়, সেম ডাল মাখানি। এটা আমরা কালি ডাল বলি এটাকে, সে কালারটা ব্ল্যাক বলে। জানেন তো বাঙালি বাড়িতে বিশেষত অনুষ্ঠানে সেই বালতি বালতি করে একটা পরিবেশন করার রীতি আছে না, আমার কিন্তু এখানে এসে একদম সেই ঘরের ছোঁয়াটা মনে হচ্ছে। আচ্ছা, এবার এইটা কি, এই যে এই ডিশটা? এটা হচ্ছে মাটন শিক কাবাব। এটা আমরা একটু টেস্টি করার জন্য এটাকে নুরানি স্টাইলে করি আমরা। এটা একটু চটপটা থাকে কাবাবটা, যে নর্মাল আপনারা যেরকম শিক কাবাব খেয়ে থাকেন রেস্টুরেন্টে, এটা তার থেকে একটু আলাদা, তার থেকে কাবাবটা এটা। আচ্ছা, নুরানি স্টাইল বলতে আপনি কি বোঝেন? এই সত্যি খুব টেস্টি শাহি স্টাইলের কাবাবটা হয়, বেসিক্যালি শাহি কাবাবের মতন। মশলাটা একটু অন্য ধরনের মশলা দেওয়া হয়, যেরকম শিক কাবাবে যে যা মশলা দেওয়া হয় তার থেকে একটু ডিফারেন্ট করা হয়, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে শিক কাবাব নুরানি। এখানে বুফের কি কোনো রকম ব্যবস্থা আছে? বুফে নেই, তবে আমাদের দুটো ফিক্সড লাঞ্চ আছে, একটা ভেজ একটা নন ভেজ ফিক্সড লাঞ্চ। এটা কি উইকডেজে করা হয় নাকি উইকেন্ডসে? না, আমাদের এটা উইকডেসে সার্ভ করা হয়। যদি কিছু বলেন যে কি কি মেনু থাকে এবং প্রাইস রেঞ্জটা কত? প্রথমে ড্রিঙ্কস দিয়ে আমরা স্টার্ট করি। মশলা ছাস আর সফট ড্রিঙ্কসের মধ্যে একটা অপশান থাকে। মশলা ছাসটা আনলিমিটেড থাকে, সফট ড্রিঙ্কস একটাই থাকে। তার সাথে থাকে পাপড় থাকে, স্যালাড থাকে, আমাদের একটা স্পেশাল স্যালাড থাকে আমাদের। তারপরে আমাদের একটা কাবাব আসে, যে কোনো কাবাব। প্রতিদিন মেনুগুলো চেঞ্জ হয় আমাদের, যেমন কোনো দিন তন্দুরি চিকেন হয়, কোনো দিন শিক কাবাব হয়, কোনো দিন চিকেন টিক্কা হয়, সেটা লিমিটেড থাকে। পরে একটা চিকেন গ্রেভি প্রিপারেশন থাকে, তার সাথে একটা ভেজ প্রিপারেশন থাকবে, ডাল থাকবে, একটা আলুদম স্টাইলের কিছু থাকবে, ভেজিটেবল বিরিয়ানি থাকে উইথ দ্য রায়তা থাকে, তার সাথে আপনার লাস্টে ডেজার্ট থাকে। মানে একটা ফুল কোর্স মেনু এটার মধ্যে থাকে। এই ননভেজ থালিটার দাম হচ্ছে 125 প্লাস ট্যাক্সেস। ভেজে আপনার সেম থাকে, ভেজের একটা পনির ডিশ থাকে, একটা ভেজ ডিশ থাকবে, একটা আলুদম থাকবে, আর একটা ডাল থাকবে, আর রাইস বিরিয়ানি থাকে, রায়তা অ্যান্ড ডেজার্ট। এটার দাম হচ্ছে 95 রুপিস প্লাস ট্যাক্সেস। হ্যাঁ, আমি যে এখানকার ডিশগুলো খাচ্ছি, এখন টেস্ট করলাম, সেগুলো আমার মনে হয় প্রত্যেকটাই আপনাদের স্পেশাল আইটেমস। তো সেগুলোর দামের রেঞ্জটা কত যদি বলেন? যেমন আপনি রুটিকে টুকরি খেলেন, এটা হচ্ছে 7 রকমের রুটি আছে, এটা একদম রিজনেবল 125 রুপিস। তারপরে আপনি খেয়েছেন চাঁদনি মুগ টিক্কা, এটা 125 রুপিস পার প্লেট, 6 পিসেস আসে। বেবিকর্ন কাবাব 85 রুপিস আপনি যেটা খেয়েছেন। ভেজিটেবলস কাবাব, টেংরি কাবাব আছে 118 রুপিস, ডাল ইজ 65 রুপিস, কড়াই চিকেন 112 রুপিস, অ্যান্ড শিক কাবাব 110 রুপিস। আমাদের দর্শকদের সাধারণত বিরিয়ানির উপর একটা টান থাকে, সবাই একটু মুগলাই আইটেমের মধ্যে বিরিয়ানিটাই পছন্দ করে। তো আপনাদের এখানে কোনো স্পেশাল বিরিয়ানির ব্যবস্থা আছে কি, এবং সেটা থাকলেও কত প্রাইস রেঞ্জের মধ্যে? আমাদের বেসিক্যালি দমপুক স্টাইলের বিরিয়ানি করা হয়,
এটার প্রাইস হচ্ছে 105 রুপিস। এখানে এসে খাওয়ার পর আমার একটা জিনিসই মনে হচ্ছে, মানুষের জীবনে এত ব্যস্ততা, এত ধকল, ঠিক কথাই, শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যই। খাওয়া দাওয়া যদি ঠিক না হয় জীবনটাই বেকার। তাই আজকে আমি এখানে প্রচুর খাবো, আর আপনারা দেখতে থাকুন, আর শিগগিরই এখানেও চলে আসুন। ততক্ষণের জন্য নমস্কার। আমি আবার এসে গেছি আপনাদের সামনে নারী স্বাস্থ্য বিভাগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব মেনোপজ নিয়ে, আর সেই আলোচনার জন্য আমরা আমাদের সঙ্গে পেয়েছি এমআরআই গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টের প্রধান এবং বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর প্রণব দাশগুপ্তাকে। নমস্কার ডক্টর দাশগুপ্তা। আর একজন আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে আলাপ করে দিই, কিন্তু তার আগে একটু বলি উনি ডক্টর দাশগুপ্তার ট্রিটমেন্টেই আছেন এবং উনি আমাদের আজকে আলোচনায় কিন্তু অনেক সাহায্য করবেন, এবং তিনি কিন্তু অভিনেত্রীও বটে, মিসেস সুপ্রিয়া কুন্ডু। আচ্ছা ডক্টর দাশগুপ্তা, মেনোপজটা কি? ওয়েল, মেনোপজ একটা গ্রিক ওয়ার্ড থেকে বেরিয়েছে, মানে হলো গিয়ে স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন, যখন মাসিকটা পুরো বন্ধ হয়ে যায় ওটাকে আমরা বলি মেনোপজ। এটা কেন হয়? বিকজ ওভারিজের থেকে একটা হরমোন বেরিয়ে আসে কল ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। অ্যাট এ পার্টিকুলার এজ, সে 45-46 ইয়ার্স যখন হয়, তখন ওভারিজ থেকে ইস্ট্রোজেনটা বন্ধ হয়ে যায়। তো ইস্ট্রোজেন যখন বন্ধ হয়ে যায় তখন লাইনিং অফ দি এন্ডোমেট্রিয়াম যেখান থেকে ব্লিডিং হয় ওইটা বন্ধ হয়ে যায়, তখন আমরা এটাকে বলি মেনোপজ। এটা কি কোনো ডিজিজ বলে আমরা ধরে নিতে পারি? এটা কি কোনো অসুখ? কারণ জেনারেলি শুনেছি অনেকে ভয়ও পান ব্যাপারটাতে। ইউ আর রাইট। ইনফ্যাক্ট এটা কোনো ডিজিজ না, এটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। অল উইমেন পাস থ্রু এ ফেজ। ওরা যখন বন্ধ হয়, জন্ম হয় আমরা বলি অ্যাডোলেসেন্স পিরিয়ড, তারপর একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড হয় যখন ওদের বাচ্চা হয়, তারপরে যখন মাসিকটা বন্ধ হয়ে যায় আমরা বলি মেনোপজাল ফেজ। সো ইটস এ নর্মাল ফিজিওলজি, যেখানে কোনো ডিজিজ না, বাট সামটাইমস এদের ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি এর মধ্যে। আচ্ছা, এই যে ট্রিটমেন্টটা আপনারা করছেন, এর আগে কি কোনো আরো ব্যবস্থা নেওয়ার দরকার হয়? আমরা যে ট্রিটমেন্টটা করি ওটাকে আমরা বলি HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তার মানে কি, ওভারিজ যে ইস্ট্রোজেন দিচ্ছে আমরা বাইরে থেকে দিচ্ছি, কিন্তু এটা দেওয়ার আগে আমরা 4টা জিনিস করতে হয়। একটা হলো গিয়ে ম্যামোগ্রাফি, আমরা একটা ব্রেস্টের একটা স্পেশাল এক্সরে নিয়ে দেখতে হয় যে ব্রেস্টের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। এটা আমরা অ্যাডভাইস করি এভরি 3 ইয়ার্স, 3 বছরে একবার। সেকেন্ড আমরা করি প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ার হলো গিয়ে নারীর মুখটাকে আমরা বলি সার্ভিক্স। ওই সার্ভিক্স থেকে আমরা একটা ছোট্ট টেস্ট করে দেখি স্লাইডে ওই ভদ্রমহিলার কোনো ক্যান্সারের চান্স আছে কি না, কোন স্টেজে আছে, আর পরে হতে পারে কি না, এটাকে বলে প্যাপস্মিয়ার। এটা আমরা বলি এভরি 3 ইয়ার্স। উইথ দিস আমরা আরেকটা টেস্ট করি কল বোন ডেন্সিটোমেট্র। তার মানে আমরা বোনসের মধ্যে দেখিনি বোনসের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। একটা কথা হচ্ছে অস্টিওপোরোসিস, যেখানে ইস্ট্রোজেন যদি না থাকে ওদের বোনটা উইক হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়, যেটাকে আমরা বলি ডেক্সা স্ক্যান টু মেজার দি ডেন্সিটি অফ দি বোন। এই 3টে করবার পরে আমরা বলি ম্যাডাম আপনি এখন HRT নিতে পারেন। আচ্ছা ডক্টর দাশগুপ্তা, এই যে HRT হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এর রুটসটা কি? আচ্ছা, একটা হলো গিয়ে রুটস হলো গিয়ে আমরা ওরাল ট্যাবলেট দিতে পারি। ওরাল ট্যাবলেটস হলো গিয়ে ওরা মুখে রোজ খেতে হয়, বাট আনফর্চুনেটলি দ্যাট পাসেস টু দ্য লিভার, তো লিভার একটা প্রবলেম হতে পারে। আর একটা রুট আছে যেটা আমরা বলি প্যাচ, ইস্ট্রোজেন প্যাচ। একটা ছোট প্যাচটা আমরা এখানে দিয়ে দিই, প্যাচটা 5 দিন থাকতে পারে, ওই প্যাচের থেকে ইস্ট্রোজেনটা অ্যাবজর্ব হয়। দিস ইজ ভেরি কমন অ্যাব্রড। মোস্ট অফ দি অ্যাক্ট্রেসেস ওরা একটা প্যাচ পরে নেয়, এভরি 5 ডেজ ওরা চেঞ্জ করে। কিন্তু ইন এ ট্রপিক্যাল কান্ট্রি লাইক ক্যালকাটা প্যাচ পড়লে গরম লাগে, একটু চুলকেতে পারে, তো আমরা খুব একটা দিই না। আর একটা আছে কল একটা ইমপ্ল্যান্ট, একটা ছোট পেলেট যেটা ইস্ট্রোজেন্স আছে, ওটা আমরা স্কিনের নিচে দিয়ে একটা স্টিচ করে দিই, ওটা 1 বছর মতো থাকতে পারে। তো 1 বছর থাকলে কোনো চেঞ্জ করতে হচ্ছে না, অ্যান্ড লাকলি ওটা লিভার থ্রুতে পাস করে না, তো লিভারে কোনো প্রবলেম হবে না। নতুন একটা বেরিয়েছে নেজেল, নোজের মধ্যে একটা ছোট ড্রপ দিলে ইস্ট্রোজেন কাজ করতে পারে। আরও একটা বেরিয়েছে ভ্যাজানাল, ছোট একটা ভ্যাজানাল প্যাসরি দিলে ইস্ট্রোজেন কাজ করতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট যেটা আপনি আমাকে প্রশ্ন করছেন যে কাদের এটা দেওয়া উচিত, কাদের দেওয়া উচিত? You see, there are 2 types of patient. একটা পেশেন্ট এসে বললো ডক্টর দাশগুপ্ত আমার মাসিক বন্ধ হয়ে গেছে, আই এম ডুইং ভেরি ভেরি ওয়েল। আরেকজন বলতে ডক্টর আমার মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু আমার ঘুম হচ্ছে না, হট ফ্লাশেস হচ্ছে, যেটা আপনার হয়েছিল, হ্যাঁ হট ফ্লাশেস, ঘুম হচ্ছে না, পেইন ইন দ্য জয়েন্টস, মুড চেঞ্জেস। আপনার এই সিম্পটমস গুলো হচ্ছিল, যে আপনার কি কষ্ট কি কি হচ্ছিল? সিম্পটমস হচ্ছে যদি একটু দর্শকদের বলেন খুব ভালো হয়। তারপর হট ফ্ল্যাশে কানের পেছন দিক থেকে একটা ভীষণ ফ্ল্যাশ, তারপর পায়ের তলাটায় একটা ভীষণ রকম হট ফ্ল্যাশ, তখন মনে হচ্ছিল বেশ খানিকটা ঠান্ডা জলে পাটা ডুবিয়ে রাখলে মানে আরাম পায়। তারপর ডিপ্রেশন নিশ্চয় ছিল, ডিপ্রেশন, একটু মুড চেঞ্জেস,
আচ্ছা এটা কি আপনি বুঝতে পারছিলেন যে কেন হচ্ছে বুঝতে পারছি? এগুলো আমার বেশ বেশি রকমই হচ্ছিল। তখন আপনি কি ডক্টরের কাছে গেলেন? হ্যাঁ, ডক্টরের কাছে গেলাম। আমার তো 5 বছর আগেই অপারেশনটা হয়ে গেছে। আচ্ছা। তখন থেকে তো আমি ট্যাবলেটই খাচ্ছি এবং ট্যাবলেট খেয়ে মোটামুটি ভালোই রয়েছি। আচ্ছা। সো এই যে আমরা ট্যাবলেট, হ্যাঁ এই যে ট্যাবলেট আপনাকে দিয়েছিলাম, হট ফ্ল্যাশেস ডেফিনেটলি ইমপ্রুভ করবে, অস্টিওপোরোসিস যেটা বোন প্রবলেম সেটা ইমপ্রুভ করবে, মুডস উইল বি ইমপ্রুভ, আপনি ভালো ঘুমাতে পারবেন, ইউ আর এ বেটার লেডি, দ্য কোয়ালিটি ইজ মানে বেটার। এখানে একটা জিনিস আছে, হাজব্যান্ডস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। হাজব্যান্ড শুড বি কোঅপারেটিভ উইথ দ্য ওয়াইফ, যে তোমার যেটা হচ্ছে ইটস এ নর্মাল ফিজিওলজিক্যাল রিয়াকশন, nothing will happen, আপনি ভালো হয়ে যাবেন। Mental support একটা সাইকোলজিক্যাল প্রবলেম ইজ দেয়ার ওয়্যার হাজব্যান্ড শুড বি ভেরি কোঅপারেটিভ। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইছি, এই যে আমি এতদিন ধরে ট্যাবলেটটা খাচ্ছি, এটার আফটার এফেক্ট কিছু হবে না তো, বা আমার স্কিনটা কোনো খারাপ, মানে আপনি বলছেন যে কোনো এই ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট আছে কিনা? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভবিষ্যতে হ্যাঁ সি এনি ট্যাবলেট আমরা দিলে সাইড এফেক্টস হতে পারে। ইস্ট্রোজেন যখন দিচ্ছি সাইড এফেক্টসের মধ্যে একটু নশিয়া, একটু ভমিটিং, স্লাইট ওয়েট গেইন হতে পারে বিকজ আপনার অ্যাপিটাইট বেড়ে যায়, একটু ফ্লুইড রিটেনশন হতে পারে। কিন্তু যদি আমরা ইস্ট্রোজেন দিই উইদাউট টেকিং প্রপার কেয়ার, লাইক ইউ নো আমরা দেখি সার্টেন কন্ট্রাইন্ডিকেশনস আর দেয়ার, যদি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে আমরা দেবো না, যদি হিস্ট্রি অফ থ্রম্বোফ্লেবাইটিস থাকে ইস্ট্রোজেন দেবো না, যদি সিভিয়ারলি ডায়াবেটিক or high blood pressure আমরা দেবো না। ইফ ইউ ক্যান রুল আউট দি কন্ট্রাইন্ডিকেশন, সাইড এফেক্টস খুব একটা বেশি হয় না, তখন ইস্ট্রোজেন দেওয়া যায়। কিন্তু নতুন যেটা আপনারা পেপারে পড়ছেন রিসেন্টলি, দ্যাট ডাজ ইস্ট্রোজেন কজ ক্যান্সার, দ্যাটস এ প্রবলেম। এইটা নিয়ে অনেক ডিসকাশন চলছে। এটা ট্রু, হাই ডোজেস অফ ইস্ট্রোজেন গিভেন উইদাউট এনি প্রোজেস্টেরন, যেটা আর একটা হরমোন, টু counter the effect of estrogen can sometimes predispose to cancer. For example, breast cancer এর সঙ্গে নতুন একটা synthetic estrogen আছে, একটা reaction বেরিয়েছে that it might cause or play a role in breast cancer. But there are other estrogens which has no effect on the breast. So on the whole, if you weigh the balance, it is better আপনি HRT নিলে you will feel better, then you are worried about breast cancer. Because আপনি যদি estrogen নিতে পারেন, আপনার যে চান্স অফ ক্যান্সার হওয়া ওটা একটা ভদ্রমহিলার অন্য ভদ্রমহিলা হতে পারে। সো দ্যাট গ্রাউন্ডস এইচআরটি নেওয়া অলওয়েজ বেটার। আচ্ছা, এইচআরটি আপনি বলছেন নেওয়া ইজ অলওয়েজ বেটার। আচ্ছা, এটা কতদিন আমরা নিতে পারি এক নাগাড়ে? এইটা নিয়ে ওয়ার্ল্ড কনফারেন্সে ডিসকাশন হয়েছে। ইউজুয়ালি আমরা বলি 2 to 5 years, 5 বছর পরে ইউজুয়ালি ইস্ট্রোজেন না নিলেও আস্তে আস্তে বডিটা অ্যাডাপ্ট করে। আচ্ছা, তখন আর আমার এই যে হট ফ্ল্যাশ বা হট ফ্ল্যাশ থাকবে না, জয়েন্ট পেইনও থাকবে না, কিন্তু আমরা না মানে সিম্পটমগুলো আবার রিভাইভ করে কিনা এটা বোধহয় সুবিধাদি জিজ্ঞেস করতে শুধু চাইছে। করতে পারে জয়েন্ট পেইন, সেই জন্য আমরা করি কি উইথ ইস্ট্রোজেন্স আমরা একটু ক্যালসিয়াম ট্যাবলেট দিই। আপনাকে তো ক্যালসিয়াম দিয়েছিলাম, আর নাউডেজ আমরা একটু অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ইও দিই, দ্যাট হেল্পস ইন আদার থিংস। আর এখন নতুন একটা বেরিয়েছে বুঝলেন, দ্যাট ইজ কল্ড ফাইটোইস্ট্রোজেন্স। যেই পেশেন্টরা বলছি আমরা ইস্ট্রোজেন নেব না বিকজ আমার ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার আসে, আর যাদের আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোফ্লেবাইটিস আছে, ওই কেস আমরা বলি আপনি ইস্ট্রোজেন না নিলে there are some plant products that contains estrogen like soya beans, soya sauce, এটার মধ্যে এটা বলে phytoestrogens. So it has no effect, side effect of estrogens, yet it can do the work of estrogens. বুঝলেন কি বলছি? এগুলো খাওয়া হ্যাঁ, ওইটা যদি মনে করি আমি আপনাকে ইস্ট্রোজেন দিতে চাচ্ছি না, মনে করি আপনি বললেন আই ডু নট ওয়ান্ট ইস্ট্রোজেন বিকজ ইউ আর ফ্রাইটেন্ড, তখন আমরা যদি ফাইটোইস্ট্রোজেন দিই, it is not an estrogen but it contains products containing estrogen and that can prevent the problems. আচ্ছা, তাহলে আপনি বলছেন এই সময়টা কি কি খাওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়ার পর? আমি যদি যেটা আপনাকে প্ল্যানও করছি specification আছে? এক্স্যাক্টলি, একটা হলো কি আপনাকে একটা ফুডের মধ্যে যেখানে সোয়া বেশি পাওয়া যায়, আপনি সোয়া বিনসটা পাওয়া যায় বাজারে, ইস্ট্রোজেন্স আছে, কয়েকটা ট্যাবলেটস আছে যেটার মধ্যে প্ল্যান্ট প্রোডাক্টস আছে যেখানে ইস্ট্রোজেন্স আছে, ওটা খাবেন, ক্যালসিয়াম আর ভিটামিন ই খেতে হবে, অ্যান্ড এক্সারসাইজ। আচ্ছা, ইজ দিস ট্রিটমেন্ট ভেরি এক্সপেন্সিভ? নট রিয়েলি, আই উইল টেল ইউ ওয়াই। ওরাল ট্যাবলেটস খুব একটা দাম নেই, কিন্তু দাম আছে আপনার প্যাচটা বোধহয় 50 টাকার মতন, আর ইমপ্ল্যান্টটা কস্টলি, ওটা অ্যাবাউট 5000 টাকা। বাট মাসে আপনার যদি ওরাল ট্যাবলেট দেন 30 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আপনি যে বলেন ইরিটেশন হয়, একটা অস্বস্তি এটা মধ্যে মেয়েরা থাকে, তো এরকম ইরিটেশন, রেগে যাওয়া এগুলো তো ছেলেদের মধ্যেও হয়, তো এটা কি ছেলেদের কোনো হরমোনাল কোনো ব্যাপার আছে? কথাটাই জিজ্ঞেস করছি, ওদের কি কোনো হরমোনের কোনো ব্যাপার আছে? কারণ আমরা একটু হাজবেন্ড নিয়ে টানাটানি করি না, হঠাৎ হঠাৎ রেগে যায়, আপনার হাজবেন্ড কি রেগে যায়? হ্যাঁ, হঠাৎ করে রেগে যায়, মারধর করে না তো? সি আই টি না, ইটস ভেরি ইন্টারেস্টিং বিকজ এখন মেল মেনোপজ করে একটা টার্ম বেরিয়েছে, যেখানে যেরকম ভদ্রমহিলাদের ইস্ট্রোজেন ওভারি থেকে বের করে আমরা টেস্টোস্টেরন আমরা আসছে টেস্টোস্টেরন থেকে, তো হাজব্যান্ড যখন টেস্টোস্টেরনটা কমে যায় ওরা একটু ইরিটেবল হতে পারে, বাড়িতে রাত্রিবেলা আসলে চারচার করে চিৎকার করতে পারে, মর্নিং উঠে দে ক্যান গেট শাউটিং অ্যাট দ্য ওয়াইফ।
এটাকে আমরা বলি মেল মেনোপজ। মানে আস্তে আস্তে এই টার্মটা আসছে ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার, যেখানে মেবি আস্তে আস্তে আপনারা যেরকম ইস্ট্রোজেন্স খাচ্ছেন ফর মেনোপজ, ছেলেদেরও আস্তে আস্তে টেস্টোস্টেরন দিতে হতে পারে। ইস্ট্রোজেন শুনেছি আমি যে মেয়েদের মোর বিউটিফুল করে, মানে ইজ ইট ট্রু? Well, in little sense to an extent true, because আগে ইনফ্যাক্ট ইস্ট্রোজেনকে আমরা পিলসকে আমরা বলতাম ইউথ পিলস। Youth pills? হ্যাঁ, আচ্ছা। অ্যাব্রডে ওরা নিত, ডক গিভ মি এ পিল টু মেক মাইসেলফ লুক ইয়াঙ্গার, বিকজ ইট ইমপ্রুভস দি হেয়ার, স্কিনটা ইমপ্রুভ করে। আচ্ছা, স্কিন ইমপ্রুভ করে ইস্ট্রোজেন? স্কিন ডেফিনেটলি ইমপ্রুভ করে। ইনফ্যাক্ট আস্তে আস্তে ইস্ট্রোজেন ক্রিমও বেরাচ্ছে which will improve the skin condition. তারপর it will keep the breast well developed. The body dryness টা কমে যায়. So on all account she feels better, she is less moody. So naturally patient feels that she's again got back her youth. অসংখ্য ধন্যবাদ। শুনলেন তো ডক্টর দাশগুপ্তা কি বললেন? এটা কোনো অসুখ নয়, ডক্টর দাশগুপ্তা তো বললেন এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। আজ তাহলে চলি, আবার পরের দিন দেখা হবে। নমস্কার। আমি মনামি এসে গেছি নারী রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আমার সঙ্গে আজকে আছেন বিদেশ ঘর কেটারারের টুম্পা চ্যাটার্জি। নমস্কার। টুম্পাদি, তুমি আজকে আমাদের কি রান্না শেখাচ্ছ? প্রন উইথ বিনস ইন টমেটো গ্রেভি। অনেক কিছু লাগছে আমার মনে হয় উপকরণ, কারণ আমি যা দেখতে পাচ্ছি। কি কি লাগছে তুমি একবার বলে দাও। প্রথমেই তো চিংড়ি মাছ আমি ম্যারিনেশন করে আগে থেকে রেখে দিয়েছি। তাতে আছে গোলমরিচের গুঁড়ো, নুন এবং অল্প কাঁচা লঙ্কা বাটা। তাছাড়া সাদা তেল, পেঁয়াজ কুচি, আদা কুচি, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, টমেটো পিউরি, টমেটো কুচোনো, আচ্ছা, বিনস, কাঁচা লঙ্কা চেরা, চিনি, আদা বাটা, চারমগজ বাটা, ফ্রেশ ক্রিম, ধনেপাতা কুচোনো। প্রথমে তো সাদা তেল দিতে হবে। ধরো আমি 500 গ্রাম বলেছি চিংড়ি মাছ, তাতে তুমি 4 পলা সাদা তেল দেবে। আচ্ছা, এটা কি শুধু সাদা তেলেই হতে না, পারে? ঘিতেও হতে পারে, সর্ষের তেলেও করতে পারা যায়। সরষের তেল। আচ্ছা, ঘিতে হলে কি একটু স্বাদটা ভালো হয়? হ্যাঁ, ফ্লেভারটা একটু ভালো হয় এবং স্বাদও টেস্টও ভালো হয়। সাদা তেলেও হতে পারে, সরষের তেলেও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তুমি বলো এই চিংড়ি মাছগুলো কি আগে থেকে কিছু দিয়ে ম্যারিনেট করা আছে? হ্যাঁ, সেটা একটু বলো। আমি গোলমরিচের গুঁড়ো, অল্প কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এটা কতক্ষণ আগে, মানে রান্না করার কতক্ষণ আগে রাখতে? ঘন্টা দুয়েক আগে ম্যারিনেশন করে রেখে দিলে ভালো হয়। আচ্ছা, না এর থেকে ভালো হয় বলতে এর থেকে বেশি হলে আরো সময় দিলে কি বেশি ভালো হয়? না, সেরকম নয়, 2 থেকে 2.5 ঘন্টা এনাফ টাইম। ঠিক আছে, তাহলে তুমি তেলটা গরম হোক, ততক্ষণ আমরা একটু গল্প করি। সেটা হলো যে তুমি বলো যে তুমি এই যে রান্না করো, রান্নাটা তুমি তোমাদের তো ক্যাটারার আছে, সেটা ছাড়া তুমি আর কি করো? তাছাড়া আমি 127 নম্বর ওয়ার্ডে অঙ্কু ক্রিয়েটিভ সেন্টার নাম দিয়ে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার খুলেছি। তোমার নিজের বলতে হ্যাঁ নিজেরই, মানে ওখানকার অল ইন অল আমি বলা যেতে পারে। হ্যাঁ, আমার আন্ডারে 4 জন টিচার আছে, তারাও শেখায়। শুধু রান্না না, ওখানে বিভিন্ন রকম কোর্স করানো হয়। আচ্ছা, তেলটা বোধহয় দেখো গরম হয়ে গেছে। তেল দিলাম তো? হ্যাঁ, সাদা তেল দিয়েছি। গরম হয়ে গেছে। আমি অল্পই তেলটা দিয়েছো? হ্যাঁ, 4 পলা দিয়েছি আমি। হ্যাঁ, 4টে চিংড়ি মাছের জন্য তেলটা একটু কমিয়ে দিই। এটা কতক্ষণ ভাজা হবে? এটা ধরো 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট? মানে আমরা একটু বোধহয় এটা সটে করে নিতে হবে, একটু ব্রাউন হয়ে গেলে নাবিয়ে নিতে পারবো। নাবিয়ে নিতেই হবে? আচ্ছা, হয়ে গেছে কি? ঠিক আছে, তুলে দাও।
এই তেলটার মধ্যে কি ঘিটা হ্যাঁ দেবে? ঘিটা দিতে হবে। তেলটার মধ্যেই ঘিটা দিতে হ্যাঁ। হবে। আচ্ছা, গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। হ্যাঁ, তেলের থেকে না ঘিটা তাড়াতাড়ি জ্বলে যায়। হুম। আচ্ছা, এটাতে কি অসুবিধা কিছু হয় কি, যে তেলটার মধ্যে তুমি না, ঘিটা দিলে? আজকাল তো সবাই ফিগার কনসাস, যার জন্য ঘি বেশি পছন্দও করে না। জাস্ট আমি টেস্টের জন্য, আর এটা দিতে হয় যেহেতু খুব এক পোশাকি চামচ রান্না বলে 1 চামচ দিলাম, এবং সাদা তেলটা তো আছে, একসঙ্গে মিক্স করলে যে পরিমাণটা দরকার এতে এটা হয়েই মানে যাবে। ওই তেলটাতেই হবে, হ্যাঁ, ফ্লেভারটার ফ্লেভারটার জন্য একটু ঘিটা দিয়ে হ্যাঁ, এক চামচ। দিয়ে এতে আমি গোটা গরম গোটা গরম মশলা মশলা। ফোড়ন দেব। ঘিটা দেওয়ার পরেই আর গরম মশলাটা পড়লেই একটা সুন্দর গন্ধ গন্ধ বেরোয়। বেরোয়। এরপরে আমি ধরো 2টো চিংড়ি মাছ আন্দাজে, তুমি একটু বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, আচ্ছা, 2টো চিংড়ি মাছ হলে মানে 500 গ্রামের মতো যদি চিংড়ি মাছ হয় তাহলে ধরো 250 গ্রাম, হাফ 250 গ্রাম পেঁয়াজ কুচি তুমি দেবে। দেখো এটা একটু ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা। একটু গন্ধ বেরোলে তারপর আমরা গন্ধ বেরোলে বলতে এই যে একটা ফ্লেভার আসছে, ঘি আর পেঁয়াজের যে একটা ফ্লেভার আসছে, এটা বেরোলে একটু ব্রাউনিশ হলে তখন আমি 1 টিস্পুন আদা দেবো। আচ্ছা, 1 চামচ আদা বাটা। এটা আদা শুধু এমনি বাটা আছে, এর মধ্যে হ্যাঁ, কিন্তু না কিচ্ছু দেওয়া নেই, না না না, শুধু আদা। এবং 100 গ্রামের মতো বিনস। 100 গ্রামের হ্যাঁ, এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা 1 চামচ 2 চামচ টমেটো পিউরি, এবং এটাতে গ্রেভিটা খুব কালারটাও কালার আসবে, ঠিক হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা একটা বড় টমেটো, 100 গ্রামের মতো একটা বড় টমেটো কুচোনো দেব। আজকে তুমি কিন্তু আমাদের অনেক দর্শককে শেখাচ্ছ, আমাকে তো শেখাচ্ছই। দেখো এবার হয়েছে কি? হ্যাঁ, এবার চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু ঢাকা দিতে হবে না, একটু নাড়িয়ে নিয়ে আমি চিনি দেবো অল্প। আচ্ছা, চিনিটা কি মানে একটু মিষ্টিটা আসবে আর কালারও আসবে। চিনিটা যে যেরকম খাবে, যেরকম স্বাদ অনুযায়ী। না দিলেও কি চলে নাকি এটা? না না, একটু দিলে ভালো হয়, যেহেতু টক মানে টমেটোটা আছে, তার সঙ্গে একটু মিষ্টি হলে টেস্টটা ভালোই হয়। এবং সিজনিং করবো আমি একটু নুন দিই। আগে তো আমার নুন ম্যারিনেশনে দেওয়াই ছিল, এর জন্য অল্প করে পরে নুন। হ্যাঁ, এই সমস্ত আনাজ যখন না তেল থেকে ছেড়ে আসবে, তুমি তখনই জানবে যে হয়তো রেডি হতে চলেছে। আচ্ছা, একটু জল দিতে হবে। এটা দেবো তো? হ্যাঁ দাও। কতটা দেবো তুমি দেখে নিও। ধরো 1 কাপের মতো দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, জল ছাড়া অন্য কিছু ইউজ করা যেতে পারে কি না? জল দেখো, আমরা তো চিংড়ি মাছ মানেই তো মালাইকারি এরকম একটা আছেই আমাদের ধারণা, তাতে তো নারকোল পড়ে, কিন্তু এখানে যেহেতু বিনস টমেটো আছে, সে তো এই ফ্লেভারটাকে রাখবার জন্য আর আমরা অন্য কিছু না দেওয়াই ভালো। ভালোই। হ্যাঁ, যাতে এই ফ্লেভারটা থাকে তার জন্য শুধু জলটাই ঠিক পড়েছে। আর অনেক রকমের মশলা আছে তো, তাতে তো একটা গন্ধ থাকবে, এটা একটু ঢাকা দিতে হবে। কম হ্যাঁ, গ্যাস থাকবে, গ্যাস থাকো, একটু ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার পর কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিট। কারণ চিংড়ি মাছ তো বেশি সেদ্ধ করতে নেই, শক্ত হয়ে যায়, যদি অনেকক্ষণ ফোটানো হয় তাহলে শক্ত হয়ে যায়, খেতে অসুবিধা অনেকেরই হতে পারে। টুম্পাদি দেখো তো এটা হয়েছে কিনা। হ্যাঁ, আছে কি? এইটা হওয়ার পর একটু সিম করে দিতে হবে। সিম করার পরে 4 মগজ বাটা, তাতে অল্প জল দিয়ে, ব্যাস একটু লিকুইড করে নিতে হবে।
আচ্ছা, এর মধ্যে আর কিছু আগে থেকে দেওয়া আছে? না, কিচ্ছু না, শুধু শুধু চার বেটে মগজ নেওয়া বাটা। হ্যাঁ, ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ। জলটা দিয়ে খানিকক্ষণ। আচ্ছা, এটা আগেও তো করে রাখা যায়। কোনটা? মানে হ্যাঁ, এটা যে আমরা দেবার আগে জলটা দিলাম, এটা না করে তো আগেও অনেক আগে করে কোনো রাখা যায়। অসুবিধা নেই তাতে। কতটা দেবে? ধরো বড় চামচে 2 চামচ, দুটো যেহেতু। এটা পুরো তৈরি? হ্যাঁ, এটা তৈরি, কিন্তু তার আগে, নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দেওয়া হয়েছে কারণ ওই মানে ঝালটা যাতে ওর ভেতরে যায়। হ্যাঁ হ্যাঁ, আর একটু ও এটার পরেও আবার ফ্রেশ, একটু ফ্রেশ টমেটো দিয়ে দিতে হবে এবং ধনেপাতা। ধনেপাতা কুচোনো। এটা সবই মানে রান্নাই হবে আর কি। আমি হ্যাঁ, ভেবেছিলাম হ্যাঁ। গার্নিশিং এর জন্য না, না, না। হবে। খুব ভালো গন্ধ বেরোচ্ছে জানো। এটা সাইডে তুমি একটু ওই যে বলে আলাদা করে যদি কেউ দিতে চায়। আচ্ছা, ক্রিমটা হ্যাঁ, এর পরে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। রেড, গ্রিন, ব্রাউন, উপরে হোয়াইট। রেডি? রেডি। ভীষণ ভালো খেতে হচ্ছে গো। প্রনস উইথ বিনস ইন টমেটো গ্রেভি করতে লাগছে চিংড়ি মাছ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, বিনস 100 গ্রাম, চিনি স্বাদ মতো, টমেটো পিউরি 2 চামচ, 4 মগজ বাটা, ক্রিম, ঘি, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, টমেটো কুচি, আদা বাটা এবং সাদা তেল। তেল গরম হলে তাতে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো 3-4 মিনিট ভাজুন। বাদামি রং ধরে এলে নামিয়ে ফেলুন। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিন। গরম হলে গরম মশলা ফোড়ন দিন। এবার এতে আদা বাটা, বিনস, টমেটো পিউরি, কুচো করে কাটা টমেটো দিন। ওতে একটু চিনি, নুন দিয়ে কিছুক্ষণ রান্না করুন। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ওতে 4 মগজ বাটা ভালো করে দিয়ে উপরে ধনেপাতা কুচি, গরম মশলা, ফ্রেশ ক্রিম ও টমেটো কুচি ছড়িয়ে পরিবেশন করুন। অনেক ধন্যবাদ গো। আমরা আশা করছি যে পরেও আবার তোমাকে পাবো, নতুন নতুন রান্না শিখবো তোমার কাছ থেকে। নমস্কার। আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।